হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু SOE 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শীতমা ম্যাম আজকে চলে এসেছি অনেক দিন পর। জানি অনেক দিন কোনো ভিডিও আসেনি, তো আমি নিজে খুব অসুস্থ ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আবার নতুন করে তোমাদের সাথে 11-এর যত ভিডিওগুলো আছে, মানে সেম 1-এর যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করব। তো আমরা বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের দুটো পার্ট পড়েছি। প্রথম পার্টে আমরা তো জাস্ট নর্মালি এগুলো পড়েছি, কম্পিউটারের হিস্ট্রি পড়েছি, তারপরে আমরা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস পড়েছি। তো যেটা মেন পার্ট আমাদের বাকি ছিল সেটা হচ্ছে তোমাদের মেমোরি। তো এই মেমোরির পার্টটা পড়লেই আমাদের বেসিক কম্পিউটার অর্গানাইজেশন শেষ হয়ে যাবে, এবং তারপরেই আমরা ডিরেক্টলি সফটওয়্যারটা পরে পড়বো। সফটওয়্যার না পড়ে আমরা আগে এত থিওরি পড়ছি, তোমাদের একটু বোর লাগতে পারে, তো সেই কারণে আমি চলে যাবো আবার নাম্বার সিস্টেমে, দেন আবার সফটওয়্যারটা পড়াবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমরা এখানে কি কি টপিক আজকে কভার করতে চলেছি সেটা একটু বলি। তো প্রথমেই আমরা পড়বো মেমোরি ডিভাইস সম্পর্কে। মেমোরির যে ডিভাইসগুলো হয় সেগুলো সম্পর্কে পড়বো, যেমন প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, এইগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। দেন তারপরে আমরা কি করব, তারপরে আমরা পড়বো হচ্ছে মেমোরির বিভিন্ন একক সম্পর্কে। মেমোরির একক বলতে আমরা কিভাবে মেমোরিকে, মানে মেমোরির সাইজটাকে কিভাবে আমরা মাপি সেই জিনিসটা সম্পর্কে জানবো। তারপর কি পড়বো, তারপর পড়বো মেমোরির শ্রেণী বিভাগ সম্পর্কে। এই তিনটে টপিকই মেনলি আমাদের বাকি ছিল। এই তিনটে টপিক যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু পুরো বেসিক কম্পিউটার অর্গানাইজেশনটা শেষ হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা তাহলে ডিরেক্টলি চলে যাই যে টপিক রয়েছে সেখানে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মেমোরি ডিভাইস। তো মেমোরি ডিভাইস সম্পর্কে বলার আগে আমি যদি কম্পিউটারের ভাষাতে নাও যাই, আমি যদি নর্মালি তোমাদের বলি যে মেমোরি কি। মেমোরি হচ্ছে আমরা কোনো কিছু যে স্মৃতি, মেমোরির বাংলা হচ্ছে স্মৃতি। এই যে স্মৃতিটা আমরা আমাদের মাথার মধ্যে স্টোর করে রাখছি, এইটাই কিন্তু কম্পিউটারের ক্ষেত্রেও হয়। কম্পিউটারে যে বিভিন্ন ডেটা থাকে বা তথ্য থাকে সেগুলোকে কম্পিউটার বা ইনফরমেশন যেগুলো আমরা দিচ্ছি, যেগুলো ওর কাছে মনে হচ্ছে যে আমরা বা স্টোর করে রাখছি, সেগুলো কিন্তু ওর মধ্যে স্টোর অবস্থাতেই থাকছে। যেমন আমরা অনেক দিন আগে তুমি কোথাও ঘুরতে গেছো, সেটার কোনো একটা ভালো স্মৃতি তুমি তোমার মাথায় স্টোর করে রাখছো, সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখতে পারি। এবার এই যে স্টোর করে আমরা রাখছি সেগুলো যে ডিভাইসের মাধ্যমে হচ্ছে, সেগুলোকেই আমরা কি বলবো, সেগুলোকেই আমরা বলবো মেমোরি ডিভাইস। তো দেখো মেমোরি ডিভাইস হচ্ছে গিয়ে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন তথ্য বা ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারি, এবং সেগুলো স্টোরড অবস্থাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সেগুলোকে ডিলিট করছি বা মুছে ফেলছি কম্পিউটার থেকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের মেমোরি ডিভাইসের ডেফিনেশন বলতে পারো। তারপর চলো আমরা পড়ে নিই একটু যে মেমোরিকে আমরা কিভাবে মাপবো, বা মেমোরিকে মাপার যে ইউনিটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানি, বা একক, বাংলা যদি বলি আমি তাহলে বলবো এককগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো দেখো কম্পিউটারে কি হয়, প্রথমেই যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম সেদিন কিন্তু বলেছিলাম কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। কম্পিউটারকে আমাদের যদি কোনো কথা বোঝাতে হয় তাহলে তাকে যে ইনফরমেশনগুলো আমরা দেবো সেগুলো কি, সেগুলো সমস্ত কিন্তু আমরা আমাদের ভাষাতে দিলেও ওর ভেতরে যে ট্রান্সলেটর আছে সেগুলোকে পুরোপুরি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। অর্থাৎ কি 0-1-এ পুরো কোডটাকে, মানে পুরো জিনিসটাকে কিন্তু আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি পুরো জিনিসটা কিন্তু কম্পিউটারের কাছে 0-1 ফরম্যাটে আসছে। তাহলে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিন্তু কিছু বোঝে না। তাহলে এই যে 0 আর 1 এই দুটোকে একসঙ্গে, এই দুটো ডিজিট যে আমি বললাম, এই দুটো ডিজিটকে আমরা একসাথে কি বলবো, এই দুটো ডিজিটকে আমরা একসাথে বিট বলবো। এই দুটো ডিজিট, যে দুটো ডিজিট কম্পিউটার একমাত্র বোঝে 0 আর 1, এই দুটো ডিজিটকে আমরা কি বলবো, একসাথে বিট বলবো। এরকম যদি 4টে বিটের কোথাও কোনো, এরকম যদি 4টে বিট একসাথে থাকে, ধরো সাপোজ আমি লিখলাম 1 0 1 0, এরকম 4টে বিট একসাথে আছে, তাহলে এই যে 4টে বিট আমরা একসাথে লিখলাম, এই 4টে একসাথে বিট যদি আমরা লিখি তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নিবেল। এটাকে আমরা বলবো নিবেল। আর এই রকমই যদি আমরা 8টা বিট লিখি, এরকমই ধরো সাপোজ কোথাও আমরা 8টা বিট লিখলাম, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আমি জাস্ট র্যান্ডামলি লিখছি, আমি কোনো কিছু বুঝে লিখছি না, জাস্ট নর্মালি আমি যদি এরকম 8টা বিটকে একসাথে লিখি তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বাইট। তাহলে 4টে বিটের যে
এটা তৈরি হচ্ছে, নাম্বারটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নিবেল বলবো। আর 8টা বিটের যে নাম্বারটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? বাইট বলবো। এবার চলে আসি ডিরেক্টলি ইউনিটে। ইউনিট কি কি হয় আমাদের সেগুলো বলি। ইউনিটের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কিলো বাইট। তোমরা অনেকে পড়েছো, বাইট সম্পর্কে বলে দিলাম। প্রথমেই তোমরা অনেকেই পড়েছো যে কিলো বাইট বা কেবি। কেবি সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত, যে কত এমবিপিএস, কেবিপিএস, এগুলো কিন্তু আমরা পড়েছি, আমরা জানি যেগুলোর মানে মোটামুটি কি বোঝায়। কিলো বাইট যেটাকে আমরা কেবি বলি, ঠিক আছে। তারপরে মেগাবাইট যেটাকে আমরা এমবি বলি। তারপর গিগাবাইট, যেটাকে আমরা জিবি বলি। তারপর কি আসে? তারপর আসে হচ্ছে আমাদের টেরাবাইট, যেটাকে আমরা টিবি বলি। তো এই যে কিলোবাইট, এই কিলোবাইটটা কিভাবে আসে? সাপোজ যদি আমি বলি যে 1 কিলোবাইট, তাহলে 1 কিলোবাইট সমান সমান কত হবে? 1 কিলোবাইট সমান সমান আমরা ধরে নেব কি 1024, মানে 1024 বাইট। বাইট শিখে এসছো। বাইট কি? এরকম 8টা যে বিট থাকে, সেই 8টা বিট নিয়ে আমাদের কি তৈরি হয়? বাইট। সেই রকম 1024খানা বাইট যদি আমরা একসাথে করি তাহলে সেটা কি তৈরি করবে? সেটা একটা কিলোবাইট তৈরি করবে। তারপর মেগাবাইট পড়েছিলাম, মেগাবাইটকে আমরা এমবি বলি। তো এই 1 মেগাবাইট সমান সমান কি হবে? 1 মেগাবাইট সমান সমান হবে 1024 কেবি, যেটাকে আমরা কিলোবাইট বলি, ঠিক আছে। তাহলে 1 মেগাবাইট সমান সমান কি হবে? 1024 কিলোবাইট হবে। তারপর যদি আমি গিগাবাইটের কাছে আসি তাহলে 1 গিগাবাইট সমান সমান কি হবে? 1 গিগাবাইট সমান সমান হবে 1024 এমবি মেগাবাইট। তাহলে 1 গিগাবাইট সমান সমান কত হবে? 1024 এমবি হবে। আচ্ছা, আর টেরাবাইটের কাছে যদি আসি তাহলে টেরাবাইটকে আমরা বলি টিবি। তাহলে এই যে টেরাবাইট হচ্ছে 1 টেরাবাইট সমান সমান কি হবে? 1 টেরাবাইট সমান সমান হবে 1024 জিবি। এগুলো কিন্তু মনে রাখবে। অনেক সময় কিন্তু এই যে কিলোবাইটে লিখেছি বা এমবিতে লিখেছি বা জিবিতে লিখেছি, এগুলোকে বলে অনেক সময় বাইটে কনভার্ট করতে, ঠিক আছে। এগুলো তো আমি জাস্ট নর্মালি লিখে দিলাম যে গিগাবাইট 1 গিগাবাইট সমান সমান 1024 এমবি। এবার ওরা যদি চায় যে এমবিতে না রেখে আমি এটাকে কিলোবাইটে রাখবো বা আমি এটাকে বাইটে রাখবো, তো সেটাও কিন্তু আমরা করতে পারি। তো সেটার কনভার্সনটা তোমাদের বইতে নেই বলে আর সিলেবাসেও সেভাবে কোথাও কোনো রকমভাবে লেখেনি বলে আমি আর যাচ্ছি না। তো এই জায়গাগুলো মনে রাখবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দিলেও দিতে পারে যে 4টে যে বিট হচ্ছে সেই বিটগুলোকে একসাথে নিয়ে যে নাম্বারটা তৈরি করছে সেটাকে কি বলে, বা 8টা বিট নিয়ে যে নাম্বারটা তৈরি করছে সেটাকে কি বলে। এই ধরনের ছোট ছোট কোশ্চেন কিন্তু এখান থেকে দিতে পারে। তো আশা করি তোমরা বুঝেছো। তারপরেই চলে যাচ্ছি আমরা নেক্সট পার্টে, যেটা হচ্ছে মেমোরি শ্রেণীবিভাগ। মেমোরি শ্রেণীবিভাগের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, দেন সেকেন্ডারি মেমোরি। এই দুটো তো আমরা জানি, একদমই কমন নাম যে আমাদের মেমোরি শ্রেণীবিভাগের মধ্যে বা মেমোরি কয় প্রকার আমরা যদি বলি তাহলে প্রথমেই আসে প্রাইমারি মেমোরি, তারপরে আসে সেকেন্ডারি মেমোরি, দেন আসে ক্যাশ মেমোরি অ্যান্ড ভার্চুয়াল মেমোরি। ক্যাশ মেমোরির সাথে আর কি আসে? ক্যাশ মেমোরি আসে আর ভার্চুয়াল মেমোরি আসে। তো এই প্রত্যেকটা মেমোরি সম্পর্কে আমরা এখন আলোচনা করব এবং তাদের যে নির্দিষ্ট পার্টগুলো রয়েছে বা ভাগগুলো রয়েছে সেগুলোকেও শর্টে আমরা ডিসকাস করব, কারণ অত বেশি ডেপথে আমাদের নলেজ নেওয়ার দরকার নেই। পুরোটাই থিওরি বেস, আর প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে মোস্ট প্রবলি 10টা কোশ্চেন আসে। তো 5খানা মতো এইটার পুরো ইউনিটের মধ্যে 5টা মতো চ্যাপ্টার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু ইকুয়াল কোশ্চেন আসবে। তো অত বেশি ডেপথে না গিয়ে যেই জায়গাগুলো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোশ্চেন আসার চান্সেস রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু সব থেকে বেশি আগে পড়া উচিত, যেহেতু তোমাদের হাতে সময়টা অনেকটাই কম। দেখো, প্রথমেই যেটা আসে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি? প্রাইমারি মেমোরি হচ্ছে কম্পিউটারের একদম প্রধান মেমোরি আমরা যাকে বলি। কম্পিউটারের সব থেকে প্রধান মেমোরির মধ্যে কি পড়ে? প্রাইমারি মেমোরি পড়ে। এই যে প্রাইমারি মেমোরি রয়েছে, প্রাইমারি মেমোরি কিন্তু কীরকম হয়? প্রাইমারি মেমোরি
অস্থায়ী মেমোরি, মানে আমি প্রাইমারি মেমোরিতে যে ডেটাগুলো রাখবো সেই ডেটাগুলো যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বা আমি যদি কোনো কারণে ভুল করে কম্পিউটারটা অফ করে দিই, তাহলে কিন্তু ওই মেমোরির মধ্যে আর কোনো রকম কোনো ডেটা আমার পক্ষে রিকভার করা সম্ভব হবে না। মানে যা ডেটা ওর মধ্যে ছিল, ওই মেমোরির মধ্যে যত ডেটা ছিল সমস্ত ডেটাই কিন্তু মুছে যাবে। তাহলে কি, তাহলে কম্পিউটারকে আমরা, এই কম্পিউটারের এই যে প্রাইমারি মেমোরি, এই মেমোরিটাকে কিন্তু আমরা ভোলাটাইল মেমোরিও বলতে পারি। তো দেখো এখানে আরেকটা কথা লিখেছে যে এই প্রাইমারি মেমোরি কিন্তু সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং কি করে, সিপিইউ কিন্তু ডিরেক্টলি প্রাইমারি মেমোরি থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারে, তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে কাজ হয়। এই যে এটি খুব দ্রুত কাজ করে, তাই সিপিইউ সহজে এবং দ্রুত তথ্য পায়। যেহেতু এটা ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড, তাই জন্য সিপিইউ এর যদি কোনো ডেটার প্রয়োজন হয় ও কিন্তু ডিরেক্টলি এই প্রাইমারি মেমোরি থেকে ডেটাটা অ্যাক্সেস করতে পারবে, তাই জন্য কাজটা খুব দ্রুত হচ্ছে। তারপরে কি বলছে, তারপরে দেখো সিপিইউ সরাসরি এই মেমোরিতে সংরক্ষিত তথ্য অ্যাক্সেস করতে পারে, এটা তো আগেই বললাম। নেক্সট দেখো আর কি বলছে, নেক্সট বলছে র্যাম বা প্রাইমারি মেমোরি। র্যাম সম্পর্কে আমরা এখনও জানি না, তাই র্যামটা আমি এখন বলছি না, র্যাম সম্পর্কে আমরা নেক্সট স্লাইডে পড়বো, তখন বলবো। তো তার আগে বলি যে প্রাইমারি মেমোরিতে আমরা যদি কোনো ডেটা রাখি সেটা কিন্তু খুব অস্থায়ী, মানে যদি কোনো সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বা আমরা ভুল করে কম্পিউটার অফ করে দিই, তাহলে কোনোভাবেই কিন্তু ডেটাটা রিকভার করা সম্ভব না, এটা কিন্তু আমি আগেও বললাম। তারপর দেখো, তারপর কি আছে, ধারণ ক্ষমতা সেকেন্ডারি মেমোরির থেকে কম হয়। সেকেন্ডারি মেমোরি যেমন অনেক ধরনের ডেটা বা অনেক সংখ্যক ডেটা নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে, প্রাইমারি মেমোরি কি, প্রাইমারি মেমোরি যেহেতু খুব অল্প পরিমাণ ডেটা স্টোর করে রাখতে পারে, যেহেতু ও অতটা মানে ধরে রাখার ক্ষমতা নেই ওর, যেহেতু ও কি হচ্ছে ভোলাটাইল হচ্ছে, ওর মধ্যে বেশি পরিমাণে ডেটা রাখলে ও তো সেগুলো ভুলে যাবে, তো সেই কারণে ওর ধারণ ক্ষমতা কিন্তু সেকেন্ডারি মেমোরির থেকে অনেক কম হয়। তাছাড়া দেখো, তাছাড়া বলছে যে সফটওয়্যার ও প্রোগ্রাম চলাকালীন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। আমরা যদি কোনো সফটওয়্যারে কাজ করি বা কোনো প্রোগ্রাম ধরো আমাদের কম্পিউটারে চলছে, সেটার বেশ কিছু তথ্য কিন্তু ও নিজের মধ্যে স্টোর করে রাখে শুধুমাত্র সেই সময়ের জন্য, যেই মাত্র কম্পিউটার অফ হবে ও কিন্তু সব কিছু ভুলে যাবে ওর মধ্যে কি কি ছিল না ছিল। তারপরে কি, তারপরে হচ্ছে প্রাইমারি মেমোরি অনেক বেশি দামের হয়, অনেক বেশি কস্ট পড়ে প্রাইমারি মেমোরির ক্ষেত্রে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। এবার প্রাইমারি মেমোরির কিছু ভাগ রয়েছে। প্রাইমারি মেমোরির ভাগের মধ্যে কি কি পার্ট রয়েছে সেটা একটু বলি। প্রাইমারি মেমোরির ভাগের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে র্যাম, আর কি আসে, রম। র্যাম রমের ফুল ফর্ম পরে বলবো, এখন শুধু জেনে রাখো যে র্যামের কি কি ভাগ হয় আর রমের কি কি ভাগ হয়। র্যামের ভাগের মধ্যে এস র্যাম পড়ে আর ডি র্যাম পড়ে, কোনো চিন্তা নেই, এগুলো সব কটা ফুল ফর্ম বলবো, প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু তোমরা মনে রাখবে, যেহেতু শর্ট কোশ্চেন, ছোট 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 জায়গা থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে এবং ছোট ছোট ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য। পি রম হয়, তারপর ইপি রম হয়, তারপর ইপি রম হয়, তারপর ইপি রম হয়, সরি ভুল লিখলাম। তো এই কটা পার্ট হয় হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরির মধ্যে। প্রাইমারি মেমোরির মধ্যে প্রথমেই দুটো পার্টে, প্রথমে র্যাম আসে, তারপর রম আসে। র্যামের মধ্যে দুটো পার্ট, এস র্যাম আর ডি র্যাম। আর রমের মধ্যে চারটে পার্ট, একটা হচ্ছে পি রম, তারপর হচ্ছে ইপি রম, তারপর হচ্ছে ইপি রম, তারপর হচ্ছে ইউইপি রম। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে র্যাম। তো র্যামের ফুল ফর্ম কি, র্যামের ফুল ফর্ম হচ্ছে গিয়ে রিড অনলি, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম কি, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল ফর্ম কি দেখো এখানে লিখে দেওয়া আছে, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। মনে রাখবে কিন্তু র্যামের ফুল ফর্মটা কিন্তু দিতে পারে। আচ্ছা,
তো র্যামের ফুল ফর্ম জানার পরে আমাদের যেটা জানতে হবে যে র্যাম কি। র্যাম হচ্ছে গিয়ে প্রাইমারি মেমোরিরই একটা পার্ট, এবং এখানেও কি হয়, এখানেও প্রাইমারি মেমোরির মতো ডেটাটা কিন্তু অস্থায়ী অবস্থায় থাকে, তাই জন্য র্যামকে কিন্তু আমরা ভোলাটাইল মেমোরিও বলি। মানে আমরা যখন ডেটাটা লিখছি, তখন যখন ধরো কম্পিউটারটা অন হলো, অন হওয়ার পর ডেটাটা আমরা লিখছি, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এবার যেই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে, সেই মুহূর্তে কিন্তু ও সমস্ত ধরনের ডেটা মুছে ফেলবে। ওর কাছ থেকে কিন্তু আমরা আর কোনো রকম কোনো আগের যদি ডেটা আমাদের অ্যাক্সেস করতে হয়, আমরা কিন্তু সেই ডেটাটা পাবো না। তাহলে ও কি, ও হচ্ছে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই ওর মধ্যে যে তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় ছিল সেগুলো সব ও ভুলে যাবে, তাই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। আচ্ছা, র্যামে কি হয়, র্যামে আমরা ডেটাটা কিন্তু লিখতেও পারি এবং পড়তেও পারি। ডেটা আমরা র্যামের মাধ্যমে আমরা যে ডেটাগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা পড়তেও পারবো, এবং কি সেই ডেটাটা আমাদের যদি কোনো রকম কোনো চেঞ্জেস করার দরকার পড়ে আমরা কিন্তু সেটাও করতে পারবো। তো দেখো সেটাই লেখা আছে, র্যামে তথ্য পড়া ও লেখা দুটোই করা যায়, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে গিয়ে র্যাম অত্যন্ত দ্রুত কাজ করে। র্যামের কাজ করার মানে খুব দ্রুত স্পিডের সঙ্গে র্যাম কিন্তু কাজ করে। তারপর কি, তারপর হচ্ছে প্রোগ্রাম চালু করার সময় আমরা যে অপারেটিং সিস্টেম দেখতে পাই, বা প্রোগ্রাম চালু করার জন্য যে চালু করার সময় যে সফটওয়্যারগুলো রান করে, সেগুলো সব কোথায় লোড হয়, সেগুলো সব কিন্তু র্যামেই লোড হয়। এই যে অপারেটিং সিস্টেম আমরা যখন চালু করছি কম্পিউটারটা, তখন যে অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে এবং বিভিন্ন যে সিস্টেমগুলো লোড হচ্ছে, লোড হওয়ার পরেই তো কম্পিউটারটা অন হচ্ছে। তো সেই যে লোড হচ্ছে সেটা কোথায় লোড হচ্ছে, সেটা লোড হচ্ছে কিন্তু একমাত্র এই র্যামে। তারপর দেখো, র্যামের প্রকারভেদের মধ্যে বলেছিলাম র্যাম দু রকমের হয়, একটা কি এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। তো এস র্যাম কি, এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যাম কি, ডি হচ্ছে ডাইনামিক র্যাম, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, ফুল ফর্মগুলো মনে রাখবে। এস র্যামের ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যামের ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক র্যাম। এবার স্ট্যাটিক র্যাম এটা তৈরি হয় কি প্রযুক্তি মেনে, এটা তৈরি হয়, এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু এস র্যামটা তৈরি হয়। তো এস র্যামটা তৈরি হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে, এবং এটা কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় হচ্ছে ক্যাশ মেমোরিতে, এবং এটা অত্যন্ত দ্রুত কাজ করে। এই দেখো, দ্রুত কাজ করে, এবং এটা কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় ক্যাশ মেমোরিতে। আর এটাই যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা কি, এখানে লিখে দিচ্ছি, ট্রানজিস্টর। তারপর দেখো, তারপর হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যাম কি হয়, ডাইনামিক র্যামের ক্ষেত্রে যে প্রযুক্তিটা ইউজ করা হয় সেটা কি প্রযুক্তি, সেটা হচ্ছে ক্যাপাসিটার। তাহলে ডাইনামিক র্যামে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা কি, ক্যাপাসিটার। আচ্ছা, তাহলে ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই ডাইনামিক র্যামের ক্ষেত্রে। আর ডাইনামিক র্যাম কিন্তু কি, ধীর গতি সম্পন্ন, সস্তা হয় এবং সাধারণ র্যাম হিসেবেই কাজ করে। ডাইনামিক র্যামটা কি, ডাইনামিক র্যামটা হচ্ছে গিয়ে ধীর গতি সম্পন্ন, মানে কাজ করার ক্ষমতাটা ওর অনেকটা কম। তারপরে কি, একটু সস্তা ধরনেরও হয়, মানে স্ট্যাটিক র্যামের থেকে এটার দাম, ডি র্যামের দাম কম হয়। আর কি, এটা সাধারণ র্যামের মতোই কিন্তু কাজ করে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো হচ্ছে রম। তাহলে রম কি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে রমকে আমরা কি বলবো, রমকে আমরা বলবো রিড অনলি মেমোরি। দেখো নামের মধ্যে থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে রমটা রয়েছে সেটা আমরা কি করতে পারি, শুধু পড়তে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি না। দেখবে এর বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে, দেখো রমে কেবলমাত্র তথ্য পড়া যায়, কিন্তু আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই বা কোনো কিছু লিখতে চাই সেটা কিন্তু আমরা রমের মধ্যে করতে পারবো না। সেটা কোথায় করতে পারবো, সেটা কিন্তু র্যামে করা যাবে, কিন্তু রমের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তো র্যামের কথা যখন বললাম সেটা বলে দিলাম। আর রমের কথাটা যদি বলি, তাহলে রম হচ্ছে কি, রমও হচ্ছে প্রাইমারি মেমোরির একটা পার্ট। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রম হচ্ছে গিয়ে স্থায়ীভাবে ডেটাটাকে স্টোর করে রাখতে পারে। মানে বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্নও হয়ে যায় বা তুমি যদি কম্পিউটার বন্ধও করে দাও, ওটা কিন্তু তোমার কম্পিউটারের মধ্যে স্টোরড অবস্থাতেই থাকবে। তাহলে রম কি, রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। র্যাম যেমন ভোলাটাইল মেমোরি, রম কি, রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। মনে রাখবে এই কথাটা। আচ্ছা,
তাহলে কি এখানে দেখো লেখা আছে স্থায়ী মেমোরি, যেখানে তথ্য একবার সংরক্ষিত হলে সাধারণত পরিবর্তনও করা যায় না। তারপর কি চালুর যে প্রোগ্রাম, কম্পিউটারকে যখন আমরা চালু করি তখন বায়াস, অনেক সময় দেখবে কম্পিউটার যখন তোমরা চালু করো তখন দেখায় না বায়াস লোডিং বলে, তাহলে বায়াসের যে প্রোগ্রামটা সেটাও কিন্তু এই রমের মধ্যে লোড হয়, রমের মধ্যে লোড হয়। তাহলে কি র্যামের মধ্যে লোড হচ্ছিল কিন্তু উইন্ডোজটা, মনে রাখবে দুটোর মধ্যে পার্থক্য কিন্তু একটু মনে রাখবে, র্যামের মধ্যে লোড হচ্ছিল উইন্ডোজটা, আর এখানে বায়াস যে আমাদের সিস্টেম প্রোগ্রামটা রয়েছে সেইটাই কিন্তু একমাত্র কোথায় লোড হচ্ছে, রমের মধ্যে লোড হচ্ছে। আচ্ছা এইখানে দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু অলমোস্ট সেম লেখা আছে, আমি আর বলছি না, কম্পিউটার বন্ধ হলেও তথ্য থাকে, স্টোর অবস্থাতেই থাকে। এবার যদি প্রকারভেদের মধ্যে আসি তাহলে প্রথমেই কি বলেছিলাম, PROM বলেছিলাম। PROM-এর ফুল ফর্ম কি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা যদি প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটাকে কিন্তু আমরা আর চেঞ্জ করতে পারবো না। দেখো একবার প্রোগ্রাম করা হয় পরে তা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরির ক্ষেত্রে কি হয়, আমরা যদি একবার কোনো প্রোগ্রাম করে ফেলি তাহলে কিন্তু সেই প্রোগ্রামটাকে আর কোনোভাবেই আমরা চেঞ্জ করতে পারবো না। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে EPROM। EPROM-এর ফুল ফর্ম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে ইরেজেবল প্রোগ্রামেবল মানে বোঝা যাচ্ছে যে কোনো ডেটা যদি আমরা এখানে লিখিও সেটা আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে মুছে ফেলা যায়। আমরা যদি কোনো ডেটা ধরো লেখার পরে মনে হলো যে ওই ডেটাটা ভুল লেখা হয়ে গেছে এবং সেটাকে মোছার দরকার, তাহলে এই মোছাটা কিসের মাধ্যমে হবে, এই আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা কিন্তু সেটাকে মুছেও ফেলতে পারবো। নেক্সট দেখো, নেক্সট কি পড়েছিলাম, নেক্সট পড়েছিলাম EEPROM। EEPROM-কে আমরা কি বলছি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। নামগুলো কিন্তু মনে রাখবে, নামগুলো অনেক জায়গায় এদিক ওদিক করে এমনভাবে ঘুরিয়ে দেবে হয়তো পরীক্ষার সময় দেখা গেল কনফিউজ হয়ে গেলে, তাই জন্য ভালোভাবে কিন্তু এই ফুল ফর্মগুলো একটু জেনে রাখবে। দেখো এখানে কি হয়, এখানে তথ্য বিদ্যুতের মাধ্যমে মুছে ফেলা যায় এবং পুনরায় সেটাকে আবার লেখা যায়। আমি যদি প্রথমে কোনো ডেটা লিখে থাকি এবং পরে মনে হচ্ছে যে না এটা আমার লেখাটা ঠিক হয়নি, আমার অন্য লেখা দরকার, তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারবো, বিদ্যুতের মাধ্যমে, এই যে বিদ্যুতের সাহায্যে আমরা ওই ডেটাগুলোকে মুছে ফেলতে পারবো এবং পুনরায় আমাদের যে লেখাগুলো দেওয়ার দরকার সেটা আমরা লিখতে পারবো। আচ্ছা তারপরে UVEPROM। আচ্ছা ওখানে আমি একটু ভুল লিখেছিলাম, ওখানে কি হবে, ওখানে UV হবে, এখানে U, এটা V, এটা U, UVEPROM, ঠিক আছে, একটু ঠিক করে নিও, এই জায়গাটা আমার ইউটা স্কিপ করে গেছিলাম। আচ্ছা দেখো ভিটা স্কিপ করে গেছিলাম, তো ইউভি বলেছে, তাহলে ইউভি মানে কি, আলট্রাভায়োলেট ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ফুল ফর্মটা দেখে নাও, ফুল ফর্মটা কি, আলট্রাভায়োলেট ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এটা কিন্তু ওই যে EPROM পড়েছিলাম আমরা, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ওখানে কি হচ্ছিল, আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে হচ্ছিল, এটাও কিন্তু কি ওই EPROM-এরই একটা রূপ, ঠিক আছে, এই EPROM-এরই একটা আলাদা রূপ হচ্ছে কি এই আলট্রাভায়োলেট রশ্মি। আর এখানে কি ইউজ করা হয়, ওখানে যেমন ওখানে ওইটা ইউজ করা হচ্ছিল আলট্রাভায়োলেট রশ্মি, এখানে ইউজ করা হয় যেটা আলো ফেলে জিনিসটাকে মুছে ফেলা যায়, আমরা যে প্রোগ্রামটা লিখেছি সেটাকে মুছে ফেলা যায়, এবং তারপর যদি আমাদের মনে হয় যে ওখানে আরও কিছু অ্যাড করা দরকার প্রোগ্রাম, তাহলে কিন্তু আমরা সেটাও অ্যাড করতে পারবো। এই যে এখানে যেমন দেখো আলট্রাভায়োলেট আলো দিয়ে যে আমরা প্রোগ্রামগুলো লিখেছি সেগুলোকে মুছে ফেলছে এবং পুনরায় সেখানে নতুন করে প্রোগ্রাম অ্যাড করছে। তো এটাই ছিল আমাদের আলট্রাভায়োলেট ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা এরপরে আসছে, দেখো এরপরেই আসছে আমাদের সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিটা কি, সেকেন্ডারি মেমোরি হচ্ছে যে কম্পিউটারের মধ্যে, সেকেন্ডারি মেমোরি হলো কম্পিউটারের এমন এক ধরনের মেমোরি যেখানে তথ্য স্থায়ীভাবে স্টোরড অবস্থায় থাকে। আমরা যে স্থায়ীভাবে স্টোরড অবস্থায় কিন্তু আগেও পড়েছি, আগে কোথায় পড়েছি, আগে কিন্তু রমে পড়েছি, রমে স্থায়ীভাবে স্টোরড অবস্থায় থাকে। সেরকম এই যে
সেকেন্ডারি মেমোরিতেও কিন্তু ডেটাটা কি স্টোরড অবস্থায় থাকে। এখানে ডেটা অনেকক্ষণের জন্য আমরা স্টোর করে রাখতে পারি, ইভেন অনেকক্ষণ বলছি কেন, অনেক দিনের জন্য আমরা ডেটাটা স্টোর করে রাখতে পারি। মানে ডেটাটা এতক্ষণ পর্যন্তই স্টোর থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা ডেটাটাকে মুছে ফেলছি বা আমরা ডেটাটাকে নষ্ট করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেটাটা ঠিকঠাকই থাকে। এই যে তারপরে এটা কম্পিউটারের যে সিপিইউ সেটার সঙ্গে ডিরেক্টলি কিন্তু এর সংযোগ থাকে না। যেরকম প্রাইমারি মেমোরিতে ডিরেক্টলি সিপিইউ এর সাথে সংযোগ ছিল, এখানে কিন্তু সেকেন্ডারি মেমোরিতে সিপিইউ এর সাথে ডিরেক্টলি সংযোগ আমরা পাচ্ছি না। আচ্ছা, ডেটা জমা রাখার জন্য ব্যবহার করা হয়, এটা তো বললাম। আচ্ছা, এবার এর বৈশিষ্ট্যগুলো একটু বলি। বৈশিষ্ট্য বলছে কি, প্রথমেই যেটা আসে, বৈশিষ্ট্যর কথা বলতে গেলে প্রথমেই আমার যেটা মনে আসে সেটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্নও হয়ে যায় বা আমি যদি ভুল করে কম্পিউটারটা বন্ধও করে দিই, তাহলেও কিন্তু ডেটাটা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ডেটা স্টোরড অবস্থাতেই কম্পিউটারের মধ্যে থাকে। তারপর হচ্ছে গিয়ে ওখানে খুব অল্প পরিমাণে, প্রাইমারি মেমোরির কথা বলছি, প্রাইমারি মেমোরিতে খুব অল্প পরিমাণে তথ্য কিন্তু আমরা স্টোর করে রাখতে পারতাম, কিন্তু এখানে আমরা অনেক বেশি পরিমাণে তথ্য স্টোর করে রাখতে পারি। অনেক বেশি পরিমাণে যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা কিন্তু স্টোর করে কোথায় রাখি, এই সেকেন্ডারি মেমোরিতেই কিন্তু রাখি। তারপর হচ্ছে গতি তুলনামূলকভাবে কম হলেও তথ্য দীর্ঘদিন ধরে রাখা যায়। মানে তাড়াতাড়ি কাজ করতে পারে না, খুব ধীরে ধীরেই কাজ করে, কিন্তু তার জন্য ডেটাটা যে নষ্ট হয়ে যাচ্ছে বা ডেটাটা মুছে যাচ্ছে সেরকম কোনো অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় না। ডেটাটা কিন্তু খুব অনেকক্ষণ পর্যন্তই বা অনেক দিন পর্যন্তই স্টোর করে রাখা যায়। তারপর কি, সিপিইউ সরাসরি এই মেমোরিতে কাজ করতে পারে না। সিপিইউ কি করে, সিপিইউ কিন্তু প্রাইমারি মেমোরির সাথে ডিরেক্টলি কাজ করতে পারে, সেকেন্ডারি মেমোরির সাথে কাজ করতে পারে না। সেকেন্ডারি মেমোরির সাথে যদি কাজ করতে হয় তাহলে সেকেন্ডারি মেমোরির ডেটাগুলোকে আগে প্রাইমারি মেমোরিতে নিতে হবে, দেন ও অ্যাক্সেস করতে পারবে, দেনই সিপিইউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। আচ্ছা, তারপর কি, তুলনামূলকভাবে সস্তা হয় এবং সহজলভ্য হয়, খুব একটা বেশি দাম হয় না ওর, খুব অল্প টাকা দিয়ে আমরা কিনতে পারি। আচ্ছা, তারপর কি, বহনযোগ্য ডিভাইস, যেমন বহনযোগ্য ডিভাইস মানে একটা উদাহরণ দিচ্ছে, যেমন দেখো পেন ড্রাইভ বা ধরো মেমোরি কার্ড, এগুলো কি এক জায়গা থেকে এক জায়গায় তুমি নিয়ে যেতে পারবে এবং কম্পিউটারের যে ইউএসবি কেবল থাকে সেগুলোর মাধ্যমে তুমি কানেক্ট করতে পারবে। তো সেই জন্যই বলছে যে বহনযোগ্য ডিভাইস হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, এই সেকেন্ডারি ইউনিটগুলোকে কিন্তু বহনযোগ্য ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। সেগুলোর মধ্যে কি কি থাকে, পেন ড্রাইভ থাকে এবং মেমোরি কার্ড থাকে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর হচ্ছে সফটওয়্যার, ফাইল, ভিডিও, গেমস স্থায়ীভাবে স্টোর করে রাখার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে বলছে সেকেন্ডারি মেমোরির প্রকারভেদ। সেকেন্ডারি মেমোরির প্রকারভেদের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে চৌম্বক ফিতা বা ম্যাগনেটিক টেপ। এই যে ম্যাগনেটিক টেপ একটা, তারপরে আর কি পড়ে, আগে একটু বলে নি ভাগগুলো, তারপরে বলবো যে প্রত্যেকটার কি কাজ না কাজ। তারপরে কি পড়ে, তারপরে আমাদের ম্যাগনেটিক ডিস্ক পড়ে, তারপর অপটিক্যাল ডিস্ক পড়ে, ম্যাগনেটিক ডিস্ক, তারপর অপটিক্যাল ডিস্ক, তারপর কি পড়ে, তারপরে আমাদের ফ্ল্যাশ মেমোরি পড়ে। তো এই প্রত্যেকটা মেমোরি সম্পর্কে ছোট ছোট একটু ডিসকাশন করি, দেখি কি কি আছে। দেখো, প্রথমেই বলছে চৌম্বক ফিতা বা ম্যাগনেটিক টেপ। এই যে ম্যাগনেটিক টেপের কথাটা বলছে, এই ম্যাগনেটিক টেপটা কিভাবে কাজ করে বলছি। এই টেপটা কিন্তু অনেকটা ওই যে প্লাস্টিকের যে ফিতেগুলো হয় না, সেই রকমই দেখতে হয়, আর যে প্লাস্টিকের ফিতেগুলো হয় সেই রকম একদম দেখতে হয়, কিন্তু তার মধ্যে কি থাকে, একটা পাতলা চৌম্বকের যে আবরণ সেটা কিন্তু দেওয়া থাকে। দেখো, সেটাই লেখা আছে, একটা প্লাস্টিকের ফিতা যার ওপরে চৌম্বক পদার্থের আবরণ দেওয়া থাকে। এবং এখানে ডেটাগুলো কি হয়, এখানে ডেটাগুলো কিন্তু আমরা একটা সিরিয়াল ওয়াইজ, মানে একটা সিরিয়াল মেনটেন করে কিন্তু আমরা ডেটাগুলো লিখতে পারি বা পড়তে পারি, একটা সিরিয়াল বা ক্রম অনুযায়ী পরপর যেরকম আমরা সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 এরকম করে লিখি, সেরকমভাবেই কিন্তু একটা ক্রম অনুযায়ী আমরা ডেটাগুলোকে পড়তে পারবো এবং লিখতে পারবো। পুরোনো দিনে কোথায় এগুলো ব্যবহার করা হতো, পুরোনো দিনে যেখানে ব্যাকআপ এবং বড় তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পড়তো সেখানে এটা ব্যবহার করা হতো। এটা কিন্তু একটা ব্যবহারের মধ্যে পড়ে যে ব্যাকআপের জন্য, পুরোনো দিনে ব্যাকআপের জন্য এবং তথ্য সংরক্ষণ, এবং সেটা কি বড় তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো। আচ্ছা, এদের
যেটা এখানে লেখা আছে দেখো, বৈশিষ্ট্যর মধ্যে কি কি পড়ে? বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে খুব বেশি দাম হয় না এগুলোর, খুব কম দামেই আমরা এগুলো পেয়ে যাব। তাছাড়া আর কি হয়? তাছাড়া হয় হচ্ছে তথ্য পড়া এবং লেখার গতি ধীর হয়, মানে খুব দ্রুত কিন্তু এ কাজ করতে পারে না। আমরা যে তথ্যগুলো লিখছি বা আমরা যে তথ্যগুলো পড়ছি সেগুলো পড়তে বা লিখতে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় লাগে। আচ্ছা, তারপর কি? স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, স্থায়ীভাবে ডেটাগুলো কিন্তু স্টোরড অবস্থায় থাকছে এটার মধ্যে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডিস্ক। ম্যাগনেটিক ডিস্ক কি? ম্যাগনেটিক ডিস্কও কিন্তু কীরকম হয়? ম্যাগনেটিক ডিস্ক হচ্ছে গোল চাকতির মতো হয় এবং ওখানেও কি থাকে? চৌম্বক পদার্থের আবরণ দেওয়া থাকে। এটি একটি চৌম্বক আবরণযুক্ত গোলাকার ডিস্ক। একটা যে ছোটোবেলায় যে সিডি ডিভিডিগুলো দেখেছি না আমরা, সেই রকমই একটা ডিস্ক এবং এটা গোল আকৃতির হয় এবং এর ওপরেও কি থাকে? আগেরটায় যেমন ফিতের মতো ছিল এবং তার ওপরে চৌম্বক পদার্থের আবরণ দেওয়া থাকতো, এখানেও কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে এবং ওর ওপরে চৌম্বক পদার্থের আবরণ দেওয়া থাকছে। ঠিক আছে? আচ্ছা, চৌম্বকীয়ভাবে সংরক্ষণ করা হয়। এটার মধ্যে ডেটাটা কিভাবে স্টোর করা হয়? এটার মধ্যে এটার মধ্যে তথ্যটা চৌম্বকীয়ভাবে সংরক্ষিত হয়। আচ্ছা, হার্ড ডিস্ক এই শ্রেণীর অন্তর্ভুক্ত। হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ এই দুটো তো একই। এটা কোথাকার অংশ? এটা কিন্তু এই ম্যাগনেটিক ডিস্কেরই একটা পার্ট, বা তোমরা এক্সাম্পল হিসেবেও বলতে পারো। আচ্ছা দেখো, এখানে কি হয়? এখানে আগেরটায় যেমন সিরিয়াল মেনটেন করে ডেটাগুলো লেখা থাকতো, এখানে কিন্তু র্যান্ডামলি আমরা, এবং আগেরটায় যেমন আমরা ডেটাগুলোকে সিরিয়াল ওয়াইজ কিন্তু পড়তে এবং লিখতে পারতাম, এখানে কিন্তু সেরকম না। এখানে কিন্তু আমরা র্যান্ডামলি যে কোনো আগে এটা পরে ওটা এরকমভাবে কিন্তু এলোমেলোভাবেও আমরা ডেটাগুলো পড়তে পারি বা লিখতে পারি। ঠিক আছে? তারপর কি? ধারণ ক্ষমতাও অনেক বেশি হয়। আগেরটা যেমন ধারণ ক্ষমতা কম, এটার কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি হচ্ছে। তাছাড়া কি? তাছাড়া কম দামে বড় পরিমাণ ডেটা সংরক্ষণ করার জন্য উপযোগী। এটার দামটাও যেমন কম নিচ্ছে এবং তাছাড়া কি করছে? দাম কম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অনেক ডেটা আমাদের দিচ্ছে, যাতে করে কিনা আমরা অনেক পরিমাণে ডেটা স্টোর করে রাখতে পারি। তাই জন্য এটা কিন্তু একটা ভালো সুবিধার মধ্যে পড়ে। আচ্ছা, উদাহরণ হিসেবে কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ এক্ষুনি বললাম, আর কি? আর হচ্ছে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্কও কি? ফ্লপি ডিস্কও কিন্তু এই ম্যাগনেটিক ডিস্কের একটা এক্সাম্পল। এই এক্সাম্পল দুটো কিন্তু খুব ভালো মতো মনে রাখবে, যে হয়তো কোশ্চেন দিতে পারে যে ফ্লপি ডিস্ক কী ধরনের ডিস্কের উদাহরণ, তখন আমাদের বলতে হবে ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ। এরপর হচ্ছে অপটিক্যাল ডিস্ক। অপটিক্যাল ডিস্কে কি হচ্ছে? অপটিক্যাল ডিস্ক হচ্ছে সব থেকে ভালো অপটিক্যাল ডিস্কের এক্সাম্পল যদি বলি তাহলে সিডি আর ডিভিডি। এইখানে কি হচ্ছে? এইখানে আমাদের এই যে লেজার রশ্মি থাকে, আমাদের যে লেজার রশ্মি, সেইটার মাধ্যমে কিন্তু আমরা তথ্য লিখতে পারি বা পড়তে পারি। তো এই যে অপটিক্যাল ডিস্ক, এই অপটিক্যাল ডিস্কে কি হচ্ছে? এই অপটিক্যাল ডিস্কে আমরা যখন তথ্য পড়ছি তখন কিসের মাধ্যমে পড়ছি? লেজার ব্যবহার করে। লেজার ব্যবহার করে তবেই কিন্তু আমরা এটার মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলোকে পড়তে বা লিখতে পারছি। আচ্ছা, এটি একটি গোলাকৃতি ডিস্ক। যেমন বললাম সিডি বা ডিভিডি কেমন হয়? গোল গোল। আগে আমরা তো দেখেছি, আমাদের বাড়িতে ছিল সিডি, না ডিভিডি ছিল আমাদের বাড়িতে, তো আমাদের বাড়িতে ডিভিডি আমি দেখেছি, তোমরাও হয়তো অনেকে ডিভিডি দেখেছো যে এরকম গোল গোল টাইপের হতো। এখন তো আর ডিভিডি দেখাই যায় না। ইভেন কম্পিউটারের যে সিপিইউ সেখানেও কিন্তু সিডি বা ডিভিডির ফোল্ডার থাকতো, যেখানে আর কি আমরা সিডি বা ডিভিডি ঢুকিয়ে বিভিন্ন ধরনের মুভিজও দেখেছি ছোটোবেলায়। আচ্ছা, তারপর কি আছে দেখো, তারপর আসে হচ্ছে আমাদের, আচ্ছা বৈশিষ্ট্যটা একটু বলে দিই। বৈশিষ্ট্য একই রকমের লেখা আছে। বৈশিষ্ট্য প্রথমে কি বলছে? এটা কিন্তু হালকা হয়, খুব বেশি ভারী হয় না। তুমি ধরে দেখবে সিডি যদি, পুরোনো সিডি যদি বাড়িতে থাকে, ধরে দেখবে খুব বেশি কিন্তু ভারী হয় না, খুব হালকা পরিমাণে হয় এবং ডেটা ধারণ ক্ষমতাও কিন্তু এর বেশি হয়। তাছাড়া কি? তথ্য একবার লেখা হলে সেগুলোকে আমরা আবার পুনরায় লিখতে পারি। এবার সেটা কোনটায় লেখা যায় কোনটায় লেখা যায় না সেটা কিন্তু দেখে নিতে হবে। তো আমরা রিডও করতে পারি, আবার রিড রাইট দুটোই করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে শুধু রিড করতে পারি, রাইট করতে পারি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়? আমরা রিডও করতে পারি এবং আমাদের যদি মনে হয় যে কোনো কিছু ভুল আছে সেটাকে আবার নতুন করে অ্যাড করা দরকার, তো আমরা সেটাও কিন্তু করতে পারি। আচ্ছা, এক্সাম্পলের মধ্যে
উদাহরণ ভীষণ ইম্পর্টেন্ট। সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক এগুলো সব কিসের এক্সাম্পল? তাহলে এগুলো সব কিন্তু অপটিক্যাল ডিস্কের এক্সাম্পল। বোঝা গেছে এই পর্যন্ত? নেক্সট দেখো আমরা পড়ব কি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি কি বলছে? ফ্ল্যাশ মেমোরি হচ্ছে বৈদ্যুতিক উপায়। এই ফ্ল্যাশ মেমোরির মধ্যে আমরা বৈদ্যুতিক উপায় কিন্তু তথ্যটাকে ধরে রাখতে পারি, ঠিক আছে, তথ্যটাকে সংরক্ষণ করতে পারি। এই যে অচৌম্বকীয় মানে চৌম্বক কিন্তু এরকমভাবে আগেরগুলোতে যেমন ম্যাগনেটিক ডিস্ক ছিল যেটার মধ্যে চৌম্বকত্ব ব্যবহার করে আমরা তথ্যগুলো স্টোর করে রাখছিলাম, এখানে কিন্তু সেটার প্রয়োজন হয় না। এখানে কি হয়, বৈদ্যুতিক উপায়ে আমরা তথ্যগুলো স্টোর করে রাখতে পারি এবং এটা একটা আধুনিক প্রযুক্তি। এটা বহনযোগ্যও হয় এবং দ্রুত কাজ করে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা কাজ করতে পারে। এমন না যে কাজ করতে গেলে অনেক সময় লাগছে, এটা খুব দ্রুত কাজ করতে পারি। আচ্ছা, এরপরে কি বৈশিষ্ট্যর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে তাড়াতাড়ি আমরা তথ্যটা পড়তেও পারি আবার লিখতেও পারি। তথ্য কিন্তু পড়াও যায় এবং লেখাও যায়। বিদ্যুৎ ছাড়াও তথ্য সংরক্ষিত হয়, বিদ্যুৎ ছাড়াও কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে তথ্যটা স্টোর করে রাখতে পারি। আচ্ছা, উদাহরণ হিসেবে কি কি কাজ করে? উদাহরণ হিসেবে এটা হতে পারে হচ্ছে মেমরি কার্ড, তারপর পেন ড্রাইভ। এগুলো কি? এগুলো তাহলে আমাদের সবই ফ্ল্যাশ মেমোরির এক্সাম্পল। তাহলে ফ্ল্যাশ মেমোরির এক্সাম্পল কি? পেন ড্রাইভ, মেমরি কার্ড, এসএসডি। এসএসডি তো তোমরা অনেকেই শুনেছো যে এসএসডি ব্যবহার করা হতো, সলিড স্টেট ড্রাইভ। এসএসডির ফুল ফর্মটা মনে রেখো, এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, ঠিক আছে? আচ্ছা, এই ছিল সেকেন্ডারি মেমোরির প্রকারভেদ বা সেকেন্ডারি মেমোরিকে যতগুলো পার্টে আমরা ডিভাইড করতে পারি সেগুলো। এবার আমরা এই যে সিডি পড়লাম, ডিভিডি পড়লাম, বা ধরো এই যে হার্ড ডিস্ক ড্রাইভ এগুলো পড়লাম, তো এইগুলো কি? এগুলো সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেব তোমাদের। দেখো, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরিরই একটা পার্ট, ঠিক আছে, যেটার মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখতে পারি এবং সেই ডেটাটা স্থায়ীভাবে স্টোর হবে। এমন না যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, ডেটাটা মুছে গেল, সেরকম কিন্তু হবে না। এখানে কি হবে? এখানে ডেটাটা কিন্তু স্থায়ীভাবে স্টোর হবে। এবং এটাও বলি যে কম্পিউটারে আমরা যত ডেটা স্টোর করে রাখি সব ডেটাগুলো কিন্তু কোথায় স্টোর হয়? এই হার্ড ডিস্ক ড্রাইভেই স্টোর হয়। এছাড়া কি? এছাড়া হচ্ছে আমরা ধরো যখন অপারেটিং সিস্টেম চালাচ্ছি বা কোনো প্রোগ্রাম চালাচ্ছি সেইগুলোও কিন্তু কোথায় লোড হয়? সেগুলোও কিন্তু এই সেকেন্ডারি মেমোরিতেই লোড হয়। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য দিয়েছে দেখো। প্রথম বৈশিষ্ট্য তো আমি প্রথমেই বলেছি যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ডেটা মোছে না। কারণ কি? এটা হচ্ছে একটা আমাদের স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, এটা নন ভোলাটাইল, তাই এর মধ্যে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো স্টোরড অবস্থাতেই থাকে। আর এর কিন্তু তথ্য ধারণ ক্ষমতা খুবই বেশি, মানে অনেক বেশি পরিমাণে তথ্য আমরা এটার মধ্যে স্টোর করে রাখতে পারি। কত পরিমাণ তথ্য স্টোর করে রাখতে পারি? 500 জিবি থেকে 4 টিবি পর্যন্তও রাখতে পারি। এখানে তো 2 লেখা, 4 টিবি পর্যন্ত ডেটা কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি। 4 টিবি পর্যন্ত ডেটা আমরা স্টোর করে রাখতে পারি। আকারেও বড় হয় এবং ধারণ ক্ষমতাও এর বেশি হয়। 500 জিবি থেকে আমরা 4 টিবি পর্যন্ত ডেটা স্টোর করে রাখতে পারি এটার মধ্যে। আচ্ছা, বড় আকারের ফাইল, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ভিডিও, তারপরে হচ্ছে ডকুমেন্ট, এগুলো কোথায় স্টোর হয়? এগুলো সব, মানে আমি তো প্রথমেই বললাম যে যত পরিমাণে ডেটা আমরা কম্পিউটারে স্টোর করে রাখছি সেগুলো সব কোথায় স্টোর হচ্ছে? এই হার্ড ডিস্কেই কিন্তু স্টোর হচ্ছে। আচ্ছা, দ্রুত ডেটা পড়া যায় এবং লেখা যায়, তবে এসএসডির চেয়ে ধীর। এসএসডি যেটা পড়েছিলাম আমরা, সলিড স্টেট ড্রাইভ যেটা পড়েছিলাম, সেটার থেকে কিন্তু কম। আচ্ছা, তারপরে কি? তারপরে বলেছে এতে একাধিক ডিস্ক থাকে যা একসঙ্গে ঘোরে এবং প্রতিটি ডিস্কের ওপর একটি করে হেড থাকে যা তথ্য পড়ে ও লেখে। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিস্ক একসাথে কাজ করে। যেই ডিস্কগুলোর মধ্যে কি হয়? যেই ডিস্কগুলোর মধ্যে এক একটা হেড থাকে এবং এই হেডগুলোর কাজ কি? এই হেডগুলোর কাজ হচ্ছে গিয়ে তথ্য লেখা এবং পড়া। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সিডি। সিডির ফুল ফর্ম কি? সিডি তো আমরা
মানে এতক্ষণ ধরে বলে আসলাম সিডি বলে আসলাম, তো সিডির ফুল ফর্মটা কি? সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। মনে রাখবে সিডির ফুল ফর্ম কি? সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তাহলে সিডি কিভাবে কাজ করে? সিডি বা কম্প্যাক্ট ডিস্ক কি হচ্ছে? সিডি বা কম্প্যাক্ট ডিস্ক কিসের এক্সাম্পল বলেছিলাম আমি? অপটিক্যাল ডিস্কের এক্সাম্পল বলেছিলাম। তাহলে এগুলো হচ্ছে এক ধরনের অপটিক্যাল ডিস্ক, যেখানে কি হচ্ছে, যেখানে আমরা লেজার রশ্মির মাধ্যমে তথ্য লিখতে পারি বা পড়তে পারি। ঠিক আছে, তারপরে কি বলছে? তারপরে সিডিতে রিড রাইট দুটোই করা যায়, কিন্তু সেটা এক বা একাধিকবার লেখা যায় এবং পড়া তো যায়। সিডি তো রিড করাই যায়, তার সাথে রাইটও করা যায়। তাছাড়া কি? তাছাড়া এর তথ্য ধারণ ক্ষমতা বা সংরক্ষণ করার ক্ষমতা কত? 700 MB পর্যন্ত। খুব ভাইটাল একটা পয়েন্ট, 700 MB পর্যন্ত ডেটা কিন্তু এই সিডি ধারণ করতে পারে। এই যে লেখা আছে, সিডি থেকে তথ্য পড়তে সিডি রম ড্রাইভ লাগে। ওই যে বড় বড় যে বাস্কগুলো হতো না, যেগুলো সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ এরকম বলতাম আমরা ছোটোবেলায়, যে ডিভিডি প্লেয়ার, সিডি প্লেয়ার বলতো না, ডিভিডি প্লেয়ারই বলতো। তো সেইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যদি সিডি চালাতে হয় তাহলে সিডি রম ড্রাইভ লাগবে। আর ডিভিডি চালাতে গেলে, ডিভিডিটা পরে বলছি, আগে সিডিটা বুঝে নাও। আচ্ছা, তাছাড়া কি? অনেক হালকা হয় এবং বহনযোগ্য হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমাদের নিয়ে যেতে হয়, সেটা নিতে কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হয় না। একটা পাতলা গোল চাকতির মতো হয়, ওটাকে ধরে নিয়ে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না, সময়ও লাগে না, আর মানে ওয়েটটাও অত বেশি হয় না। আচ্ছা, তারপর কি? এর মধ্যে কি কি জিনিস আমরা স্টোর করে রাখতে পারি? এর মধ্যে বিভিন্ন ভিডিও স্টোর করে রাখতে পারি, বিভিন্ন মুভি স্টোর করে রাখতে পারি, বিভিন্ন অডিও এবং সফটওয়্যারও সংরক্ষণ করে রাখতে পারি। সফটওয়্যারও কিন্তু আমরা সিডির মধ্যে স্টোর করে রাখতে পারবো। তো এটাই ছিল সিডি। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিভিডি। ডিভিডির ফুল ফর্ম কি? ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিভিডির ফুল ফর্ম কি? ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। আচ্ছা, ডিভিডি কি? ডিভিডিও কিন্তু একটা অপটিক্যাল ডিস্ক। এবার এইটার মাধ্যমে কি হচ্ছে? এইটার মাধ্যমেও কিন্তু লেজার রশ্মির মাধ্যমে আমরা এখানেও ডেটা স্টোর করে রাখতে পারছি, এবং আমাদের যদি প্রয়োজনীয়তা থাকে যে কোনো ডেটা আমরা চেঞ্জ করব, সেটাও কিন্তু আমরা করতে পারছি। ঠিক আছে, পড়া যায়, তথ্য সংরক্ষণ ও পড়া যায়। সিডি এর তুলনায় অনেক বেশি তথ্য সংরক্ষণ করতে পারে সিডির তুলনায় কিন্তু ডিভিডি। তাহলে সিডিতে বেশি তথ্য ধরা যায় না ডিভিডিতে? অবভিয়াসলি ডিভিডিতে আমরা বেশি তথ্য ধারণ করে রাখতে পারবো। ডিভিডিতে তথ্য ধারণ ক্ষমতা কিন্তু সিডির তুলনায় অনেক অনেক গুণ বেশি। কীরকম? দেখো, সিঙ্গেল লেয়ার সিডি হয়, ডিভিডি হয়, যদি সিঙ্গেল লেয়ার যদি ডিভিডি হয় তাহলে তার তথ্য ধারণ ক্ষমতা কত? 4.7 GB। যেখানে ওটা মাত্র 700 MB ডেটা স্টোর করে রাখতে পারছিল, সেখানে এটা 4.7 GB ডেটা স্টোর করে রাখতে পারছে। কিসের জন্য? সিঙ্গেল লেয়ারের জন্য। আর ডাবল লেয়ারের জন্য যদি বলি তাহলে 8.5 GB ডেটা ও স্টোর করে রাখতে পারছে। এই যে ডুয়াল লেয়ার বা ডাবল লেয়ার যাই বলি না কেন, ডুয়াল লেয়ার বা ডাবল লেয়ারের জন্য 8.5 GB পর্যন্ত কিন্তু ডেটা স্টোর করে রাখতে পারছে। বোঝা গেছে? আচ্ছা, এখানেও কিন্তু সিডিতে বা ডিভিডিতে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা রিড করতে পারি। সিডিতেও যেমন আমরা রিড করতে পারছিলাম এবং রাইটও করতে পারছিলাম, ডিভিডিতেও কিন্তু তাই হয়। ডিভিডিতেও আমরা রাইট করতে পারি এবং রিড তো করতেই পারি। এই যে ডিভিডি আর হচ্ছে গিয়ে রিড করার জন্য, আর ডিভিডি আর ডাব্লিউ হচ্ছে গিয়ে রিড রাইট দুটোই করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া কি, এইটা চালানোর জন্য আমাদের কিন্তু ডিভিডি রম ড্রাইভ লাগবে। ওটা চালানোর জন্য যেমন আমাদের সিডি রম ড্রাইভ লাগছিল, এটা চালানোর জন্য আমাদের ডিভিডি রম ড্রাইভ লাগবে। মানে আলাদা আলাদা, সিডির জন্য আলাদা ড্রাইভ, ডিভিডির জন্য আলাদা ড্রাইভ কিন্তু লাগে। আচ্ছা, লেজারের সাহায্যে নির্ভুলভাবে তথ্য পড়া যায়, মানে ডেটা যেগুলো ওর মধ্যে থাকে সেগুলো আমরা লেজারের মাধ্যমে খুব দ্রুত, খুব ভালোভাবে পড়তে পারি, মানে ভুল হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস কিন্তু থাকে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিভিডি আর সিডির মধ্যে মেন পার্থক্যটা তাহলে কি? সিডিতে খুব অল্প পরিমাণে ডেটা আমরা স্টোর করে রাখতে পারি, সেক্ষেত্রে ডিভিডিতে আমাদের অনেক বেশি পরিমাণে ডেটা স্টোর করার পসিবিলিটিস থাকে। দেখো, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্লু রে ডিস্ক।
ব্লুরে ডিস্ক কি? ব্লুরে ডিস্ক হচ্ছে, এটাও কিন্তু একটা অপটিক্যাল ডিস্ক হিসেবে কাজ করে, যেমন অপটিক্যাল ডিস্কের এক্সাম্পলে বলেছিলাম। তো এখানে কি হয়, এখানে কিন্তু মানে ব্লু কালারের এই যে নীল বর্ণের এক ধরনের লেজার রশ্মি ব্যবহার করা হয়। ওখানে যেমন লেজার রশ্মি আমরা ব্যবহার করছিলাম, এখানে কিন্তু নীল বর্ণের ব্লু কালারের লেজার লাইট ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে কিনা আমরা ডেটাটা পড়তে পারি এবং লিখতে পারি। এই যে ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায় এবং পড়া যায়। ঠিক আছে, ডিভিডির তুলনায় অনেক বেশি ধারণ ক্ষমতা, মানে সিডিতে সব থেকে কম, তারপর ডিভিডি, দেন তারপর কি অনেক অনেক বেশি পরিমাণে ডেটা যদি আমাদের স্টোর করতে হয় তাহলে আমাদের কিন্তু ব্লুরে ডিস্কটাকে ইউজ করতে হবে, কারণ ডিভিডির থেকেও বেশি পরিমাণে ডেটা এই ব্লুরে ডিস্ক সংরক্ষণ করতে পারে। দেখো সাধারণত সিঙ্গেল লেয়ারের জন্য যদি হয় তাহলে 25 GB পর্যন্ত ডেটা ও স্টোর করতে পারে। যদি সিঙ্গেল লেয়ারের জন্য হয় তাহলে 25 GB পর্যন্ত ডেটা স্টোর করতে পারে, আর ডাবল লেয়ারের জন্য যদি হয় তাহলে 50 GB পর্যন্ত ডেটা স্টোর করে রাখতে পারবে। এই যে 50 GB পর্যন্ত ও ডেটা সংরক্ষণ করে রাখতে পারছে। আচ্ছা, তারপরে কি নীল বর্ণের লেজার ব্যবহারের ফলে তথ্য আরও ঘনভাবে সংরক্ষণ করা যায়। মানে ডিস্কের যে সাইজটা থাকে সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা ফাইল এরকমভাবে, মানে ধরো ডিস্কটা তো আছে, তার মধ্যে ধরো এইখানটা কিছুটা ডেটা রাখলাম, তারপরে আবার কিছুটা ডেটা এখানে রাখলাম, এরকমভাবে সিডি ডিভিডিতে হচ্ছে। আর এখানে কি হচ্ছে, খুব ঘন ঘন, মানে ডেটা খুব পাশাপাশি পরিমাণে খুব কাছাকাছি থাকছে, যাতে করে কিনা জায়গাটা নষ্ট না হয়, যাতে করে কিনা আমাদের যে পুরো যে জায়গাটা, যেটা হয়তো পুরোটাতেই আমরা ডেটাটা স্টোর করতে পারবো, সেখানে যদি আমরা এলোমেলোভাবে স্ক্যাটার্ড ওয়েতে ডেটাগুলো রাখি তাহলে কি প্রচুর পরিমাণে জায়গা নষ্ট হবে। তো এখানে কি হয়, যেহেতু ব্লু রে লাইট ব্যবহার করা হয় বা নীল রঙের লেজার ব্যবহার করা হয়, তাই জন্য খুব ঘনভাবে সংরক্ষণ করা যায়। ঘনভাবে বলতে বোঝাচ্ছে কি যে এতটুকু পরিমাণেও কিন্তু জায়গা বা স্পেস নষ্ট হয় না, খুব ভালোভাবে কিন্তু পুরো যে জায়গাটা থাকে সেই পুরো জায়গাটায় ডেটা কিন্তু স্টোর করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি, তারপরে বলছে যে এইটা কেন ব্যবহার করা হয়, এইটা 4K অথবা ফুল এইচডি যে ভিডিওগুলো সেগুলো সংরক্ষণের জন্য এই ব্লুরে ডিস্ক ব্যবহার করা হয়। দেখবে 4K ভিডিও যখন চালাও তখন দেখবে যে ওর মানে কেউ যদি ডাউনলোডও করো 4K ভিডিও তাহলে কিন্তু দেখতে পাবে যে কতটা বেশি পরিমাণে ওর স্পেসটা নিচ্ছে বা কতটা বেশি পরিমাণে ডেটা তোমার খরচ হচ্ছে। তাহলে কি ফুল এইচডি ভিডিও বা 4K ভিডিও সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা এই ব্লুরে ডিস্কটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, তাছাড়া হচ্ছে গিয়ে উচ্চ গুণমানের অডিও এবং ভিডিওর কথা তো বললাম, 4K ভিডিওই এখন টপে চলছে। তো 4K ভিডিও যেমন করা যায় সেরকম উচ্চ গুণমানের যে অডিওগুলো থাকে, যেগুলোর অডিও কোয়ালিটি খুব ভালো হয়, সেগুলো করার জন্যও কিন্তু সেগুলোও স্টোর করার জন্য আমরা কি ব্যবহার করি, এই ব্লুরে ডিস্ক ব্যবহার করে থাকি। আচ্ছা, তাছাড়া কি ব্লুরে ড্রাইভের প্রয়োজন হয়। ব্লুরে ডিস্কের মাধ্যমে যদি আমাদের তথ্য পড়তে হয় বা তার মধ্যে যদি তথ্য অ্যাড করতে হয় তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে, ব্লুরে ড্রাইভের প্রয়োজন হবে। এই যে এখানে লেখা আছে দেখো ব্লুরে ড্রাইভ। তাহলে সিডিতে কি হলো, সিডিতে তথ্য ধারণ ক্ষমতা কম, ডিভিডিতে সিডির থেকে তথ্য ধারণ ক্ষমতা বেশি, আর ব্লুরে ডিস্কে ডিভিডির থেকে তথ্য ধারণ ক্ষমতা বেশি। ঠিক আছে, চলো এবার তাহলে নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পেন ড্রাইভ আর মেমোরি কার্ড। এই দুটো নিয়ে কি আমার আর কিছু বলার আছে পেন ড্রাইভ আর মেমোরি কার্ড সম্পর্কে? পেন ড্রাইভ আর মেমোরি কার্ড দুটোই কিন্তু কোন মেমোরির পার্ট, দুটোই কিন্তু ফ্ল্যাশ মেমোরির পার্ট। ঠিক আছে, দুটোই পেন ড্রাইভ বা মেমোরি কার্ড যেটাই বলি না কেন, এই দুটোই কোন মেমোরির পার্ট, ফ্ল্যাশ মেমোরি। আগে যখন ফ্ল্যাশ মেমোরি পড়িয়েছি সেখানেও কিন্তু আমরা এক্সাম্পল পড়েছিলাম, তোমরা জানো। আচ্ছা, তো দেখো এখানে কি হয়, এটা হচ্ছে গিয়ে মেমোরি যে কার্ড বা পেন ড্রাইভের কথা যদি আগে বলি তাহলে কি পেন ড্রাইভ হচ্ছে খুব ছোট পরিমাণের এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় সেরকম একটা ফ্ল্যাশ মেমোরি। এবং এটা কিভাবে ইউজ করা হয়, কম্পিউটারের সঙ্গে ইউএসবি কেবল কানেক্ট করে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি ইউএসবি পোর্টের মাধ্যমে, বা ইউএসবি কেবল তো
হয়, তাছাড়া ইউএসবি পোর্ট যদি না থাকে কম্পিউটারে, সব কম্পিউটারে ইউএসবি পোর্ট থাকে, তো এই ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু আমরা এই পেন ড্রাইভকে কানেক্ট করতে পারি। এবং এই পেন ড্রাইভটা কানেক্ট হওয়ার পর এটার কাজ কী হবে, আমরা যদি বাইরে থেকে কোনো ডেটা নিয়ে আসি বা বাইরে থেকে কোনো সফটওয়্যার ওই পেন ড্রাইভের মধ্যে নিয়ে আসলাম, সেটাকে ইনস্টল করলাম, সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারি। বা কম্পিউটারের মধ্যে কোনো ইম্পর্টেন্ট ফাইল আছে, সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, তো সেটার জন্যও কিন্তু আমরা কি ইউজ করি, পেন ড্রাইভ ইউজ করি। আচ্ছা, এরপর কি মেমোরি কার্ড। মেমোরি কার্ড কি, মেমোরি কার্ডও একটা ছোট্ট পাতলা, তোমরা দেখেছো মেমোরি কার্ড একদম ছোট্ট এইটুকুনি সাইজের হয়, তো ছোট্ট পাতলা এক ধরনের ফ্ল্যাশ মেমোরি, যেটার মধ্যে কি হয়, যেটা আমরা কোথায় বেশি ইউজ করি, যেটা আমরা মোবাইলে বেশি ইউজ করি বা ট্যাবলেটে ইউজ করি, অথবা আমরা ক্যামেরাতেই ইউজ করে থাকি। ঠিক আছে, মোবাইলে ইউজ হয়, তাছাড়া ট্যাবলেটে ইউজ হয়, তাছাড়া কোথায় ইউজ হয়, ক্যামেরাতেও কিন্তু আমরা এই মেমোরি কার্ডটা ইউজ করে থাকি। কিসের জন্য, কোনো ডেটা স্টোর করে রাখার জন্য। আগেকার দিনে বেশি মোবাইলে ইউজ করা হতো, কেন ব্যবহার করা হতো, কারণ কি ওখানে সেরকমভাবে মানে ডেটা স্টোর করার মতো অত জায়গা কিন্তু আগের মোবাইলগুলোতে দিত না, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই এক্সটার্নালি আমাদের মেমোরি কার্ড মানে করতে হতো, লাগাতে হতো। তাই জন্য মেমোরি কার্ডের তাহলে কাজ কি, মেমোরি কার্ডের কাজ হচ্ছে গিয়ে আমরা মেমোরি কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা বা তথ্য স্টোর করে রাখতে পারি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির কাজ কি, ক্যাশ মেমোরি হচ্ছে একটা ছোট মেমোরি, যেটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যেটা র্যামের মাধ্যমে ব্যবহার করা হয়। প্রধানত কোথায় ব্যবহার করা হয়, প্রধান মেমোরি হচ্ছে র্যামের মধ্যে বেশি ইউজ করা হয়। আগে বলেছিলাম মনে আছে যে এস র্যাম কোথায় কাজ করে, এস র্যাম সেই এই ক্যাশ মেমোরিতে কাজ করে। তাই জন্য দেখো এখানে বলেছে যে উচ্চ গতির হয় এবং ছোট আকারের হয়, এবং প্রধান যে মেমোরি সেটা কোথায় ব্যবহার করা হয়, সেটা কিন্তু র্যামে ব্যবহার করা হয় এবং সেটা এস র্যামে ব্যবহার করা হয়। আচ্ছা, বৈশিষ্ট্যর মধ্যে কি কি পড়ে, বৈশিষ্ট্যর জন্য প্রথমেই বলছে দেখো যে র্যামের তুলনায় অনেক দ্রুত কাজ করতে পারে, র্যামের তুলনায় কিন্তু এটা অনেক দ্রুত কাজ করতে পারে। তাছাড়া কি, তাছাড়া প্রসেসরের সঙ্গে মানে সরাসরি সংযুক্ত থাকে, প্রসেসরের সঙ্গে কিন্তু সরাসরি এই মেমোরিটা সংযুক্ত অবস্থায় থাকে। এছাড়া কি, এটা অনেক ছোট হয় এবং দামেও বেশি হয়, দাম বেশি হয়। আচ্ছা, তারপরে প্রক্রিয়াকরণের গতিও বাড়ায়। প্রক্রিয়াকরণের গতি কিভাবে বাড়াচ্ছে, যে আমরা যখন কোনো কিছু স্টোর করছি তখন যে স্পিডে স্টোর হচ্ছে সেটাও কিন্তু অনেক বেশি হয়, হাই হয়। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি। আচ্ছা, এরপর আমরা পড়ব ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি হয়, ভার্চুয়াল মেমোরিতে যখন আমরা কি হচ্ছে দেখো, ভার্চুয়াল মেমোরি হচ্ছে যখন র্যাম পুরোপুরি ফুল হয়ে যাচ্ছে, র্যাম যখন পুরোপুরি ফুল হয়ে যায় তখন আমাদের কোন মেমোরিতে ডেটা স্টোর হয়, তখন আমাদের মেমোরিতে ডেটা স্টোর হয় হচ্ছে এই ভার্চুয়াল মেমোরি। এই ভার্চুয়াল মেমোরি কিন্তু হার্ড ডিস্কের একটা অংশ, এবং র্যাম যখন পুরোপুরি ফুল হয়ে যায়, ওর যখন ডেটা আর স্টোর করার মতো ক্ষমতা থাকে না, তখন কে ডেটা স্টোর করে, তখন ডেটা স্টোর করে হচ্ছে আমাদের এই ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি, ভার্চুয়াল মেমোরিতে তাহলে এই র্যাম যখন পূর্ণ হয়ে যাচ্ছে তখন ডেটাটা স্টোর হচ্ছে এবং ডেটা সাময়িকভাবে স্টোর হচ্ছে। এখানেও কিন্তু কি হয়, এখানেও কিন্তু ডেটা মানে আমরা যখন কম্পিউটার অফ করে দিই তখন কিন্তু ডেটা চলে যায় বা রিমুভ হয়ে যায় বা মুছে যায়, যাই বলি না কেন। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আমাদের পুরো বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো পরের ভিডিওতে সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের যে কনভার্সনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের। এখন তো নামটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখন এসওই বাংলা নেই, এসওই 11 and 12 হয়ে গেছে আমাদের চ্যানেল। তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, 11-12 সমস্ত ভিডিও কিন্তু সেই চ্যানেলেই আসবে। আচ্ছা, তাছাড়া আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আলাদা চ্যানেল আছে, তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের অ্যাপে কিন্তু সেমিস্টার 3 এর ক্লাস চলছে, তো তোমরা তো সেমিস্টার 1-এর আমাদের আলাদা কোনো ক্লাস নেই অ্যাপে, স্টিল তোমরা অ্যাপটাকে ফলো আপ করো, কারণ সেমিস্টার 1-এর ক্লাসও কিন্তু আসবে। তো সেই কারণেই বলছি যে তোমরা এসওই বাংলার যে অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নিও। আর যদি কোর্স রিলেটেড কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে ওপরে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিও। আর জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তো এই পর্যন্তই রাখছি, থ্যাংক ইউ।